নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত। মাথা ব্যথা বা মাইগ্রেন নিয়ে আজ আমরা আলোচনা করব। সাধারণ মাথা ব্যথা প্রত্যেকেরই কম বেশি হয়ে থাকে। সবসময় আমরা বুঝতে পারি না এটা আসলে মাইগ্রেন নাকি সাধারণ মাথা ব্যথা বা মাথা ঘোরা। অনেক সময় এই মাথা ব্যথা বা মাথা ঘোরার কারণটা হয় মাইগ্রেন। কিন্তু এই মাইগ্রেন আসলে কি, কেন হয়, সেই মাইগ্রেন থেকে মুক্তির উপায় কি, সেই নিয়েই আজকে আমরা আলোচনা করব। বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর অপ্রতিম চ্যাটার্জি। ডাক্তারবাবু, স্বাগত আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলায়। নমস্কার। আমি ডক্টর অপ্রতিম চ্যাটার্জি। আমি কনসালটেন্ট ইন্টারভেনশন নিউরোলজিস্ট। ডাক্তারবাবু, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনার কাছে শুরুতেই আসবো। সাধারণ মাথা ব্যথা ও মাইগ্রেন এই দুটোকে আলাদা কিভাবে করা যায়? হ্যাঁ, মানে মাইগ্রেনও এক ধরনের মাথা যন্ত্রণা। এছাড়া মাথা যন্ত্রণা অনেক কারণে হয়, তো মাইগ্রেনও খুব কমন একটা মাথা যন্ত্রণার কারণ। এই মাইগ্রেনটাকে আমরা প্রাইমারি হেডেকের মধ্যে রাখি। ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনটা সাধারণ মাথা যন্ত্রণা, কোনটা মানে অ্যাটিপিক্যাল মাথা যন্ত্রণা। সাধারণ মাথা যন্ত্রণার একটা কমন কারণ হচ্ছে মাইগ্রেন। এবার এই মাইগ্রেনেরও অনেক রকমের ফেট থাকে। মাইগ্রেন মনে রাখবেন একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, অতএব এটি কতগুলো আপনার লক্ষণ দেখে ডাক্তারবাবুরা ডায়াগনোস করেন। তার মধ্যে যদি আপনার মাথার মধ্যে দপদপে যন্ত্রণা হয়, অতএব হাতুড়ি মারা, কেউ কেউ বলে টিসটিসে যন্ত্রণা, তো এরকম থ্রবিং হেডেক যদি হয়, যদি একদিক ইউনিল্যাটারাল হয়, যদি তার সাথে চোখের দৃষ্টি বা আলো পড়লে অসুবিধা হওয়া, আওয়াজ শুনলে অসুবিধা হওয়া, ফোটোফোবিয়া বা ফোনোফোবিয়া হয়, তার সাথে যদি বিবমিশা হয়, বমি পড়ার টেন্ডেন্সি হয়, এই ক্লিনিক্যাল ক্রাইটেরিয়াগুলো দেখে আমরা মোটামুটি একটা মাইগ্রেনের আন্দাজ করি। মাইগ্রেন অনেক রকম হয় বললাম, তো সবচেয়ে কমন টাইপ হচ্ছে কমন মাইগ্রেন, যেটা ক্লাসিক্যাল মাইগ্রেন, এবং তাতে আমরা আরেকটা নাম বলি ডাক্তারি পরিভাষায় মাইগ্রেন উইদাউট অরা। অরাটা কি? কোনো কিছু আসার আগে বা আসার সাথে সাথে তার আরো আনুষঙ্গিক যে লক্ষণ দেখা যায় তাকে অরা বলে। এই মাইগ্রেন অনেক সময় আসার আগে বা আসার সাথে মাথা ঘোরা, বা চোখের সামনে কিছু অ্যাবনর্মাল জিনিস দেখা, বা হাতে পায়ে শিরশির করা, বা সেন্সারি একটা একটা গাশ, মানে একটা অদ্ভুত ধরনের সেন্সেশন শরীরে ফ্লো করছে এরকম হওয়া। তো এইরকম ধরনের বিভিন্ন রকম লক্ষণ যদি থাকে তাকে বলা হয় মাইগ্রেন উইথ অরা। আর যেটা বললাম কমনলি হয় সেগুলোতে এই কোনো কিছুই থাকে না, তাকে বলে মাইগ্রেন উইদাউট অরা। এছাড়াও অনেক ধরনের মাইগ্রেন হয়, কিন্তু এই কমন বা ক্লাসিক্যাল মাইগ্রেনই আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি। কিভাবে অসাধারণ বা অ্যাটিপিক্যাল মাইগ্রেনের সাথে বা অ্যাটিপিক্যাল হেডেকের সাথে আমরা তফাৎ করবো সেটা বেশি ইম্পর্টেন্ট। কারণ মাইগ্রেন একটি অসুখ যেটা মেইনলি লাইফস্টাইল নির্ভরশীল, এবং মাইগ্রেন যত খারাপই হোক না কেন সাধারণত ইউজুয়ালি এটা আপনাকে ক্ষতি বা প্রাণনাশ করে না। কিন্তু এই অ্যাটিপিক্যাল হেডেক বা অসাধারণ মাইগ্রেন, অসাধারণ হেডেক, মাথার যন্ত্রণা অনেক সময় মাইগ্রেনের সাথে যদি গুলিয়ে যায়, এবং আমরা যদি তার পরীক্ষা নিরীক্ষা না করে মাইগ্রেন ধরে নিয়ে ওষুধ খেতে থাকি বা চেপে থাকি, তাহলে পরে হয় বিপদটা। আমরা দেখছি দিনের পর দিন মাইগ্রেনের প্রকোপ বাড়ছে, কিন্তু এই মাইগ্রেনের কারণটা কি? হ্যাঁ, তো যেটা বললাম, মাইগ্রেন একটি লাইফস্টাইলের সাথে নির্ভরশীল অসুখ। এটা কারণ বিবিধ, মানে ধরুন যদি এর প্যাথোফিজিওলজি বা কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করি, এটার মধ্যে ব্রেনের মধ্যে কিছু কেমিক্যালস রিলিজ হয়, ধমনীর পরিবর্তন হয়, তো প্রচুর রকমের হাইপোথিসিস এসছে। কিন্তু আপাত দৃষ্টিতে দেখতে গেলে যদি রিস্ক ফ্যাক্টর বা প্রেসিপিটেন্টস ভাবা হয়, তাহলে কিছু ডায়েট, যেমন ধরুন চাইনিজ স্পাইসেস বা স্পাইসি ফুড, রেড মিট, ফাস্ট ফুড ইনটেক, হাই ক্যালোরি ডায়েট, এইরকম কিছু জিনিস। 2 নম্বর, আপনার যদি সানলাইট এক্সপোজার প্রচুর হয়। 3 নম্বর, যদি দেখা যায় যে আপনার রাত জাগা বেশি হচ্ছে, স্ট্রেসফুল অ্যাক্টিভিটি বেশি হচ্ছে, অ্যাংজাইটির মধ্যে দিয়ে আছেন, প্রচণ্ড স্ট্রেস রয়েছেন। চতুর্থ হচ্ছে অন্ধকার ঘরে ফ্ল্যাশ অফ লাইট বা মোবাইল বা ল্যাপটপ অনেকক্ষণ ধরে ভিউ হচ্ছে। এই সবকটাই যার মাইগ্রেন রয়েছে তার মাইগ্রেন প্রেসিপিটেট করার একটা ইম্পর্ট্যান্ট কারণ। সুতরাং এই রিস্ক ফ্যাক্টরগুলো আপনি অ্যাভয়েড করলে মাইগ্রেনটা অনেক ক্ষেত্রেই কমানো সম্ভব। ডাক্তারবাবু, মাইগ্রেনের সমস্যা যাদের হয়, আপনি একটু আগে বলছিলেন ঘুমের একটা বিষয়, তো এই প্রশ্নটা কিন্তু সব রোগীদেরই আছে যারা মাইগ্রেনের সমস্যায় ভোগেন, যে ঘুম কতটা দরকার? হ্যাঁ, মানে ঘুম কতটা দরকার, মানে টাইম ডিউরেশন ওয়াইজ বলা ডিফিকাল্ট, কারণ এইগুলো আবার ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে। কিন্তু আমরা বলি মেনটেন আ স্লিপ হাইজিন। যে সময় আপনি শুতে যান সেই সময়ের আশেপাশে ওই মানে খুব অ্যাক্টিভ বা ধরুন অনেকক্ষণ মোবাইল দেখলাম তারপরে শুতে গেলাম, এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করা।
তারপরে যে সময়টা আপনি শোবেন সেই সময় থেকে আপনি যে সময় উঠবেন ওটা মোটামুটি যদি ডেইলি মেনটেন করা যায়, তো আজকে আমি রাত 3টেয় শুলাম, কালকে আমি 12টায় শুলাম, পরশুদিন রাত 10টায় শুলাম, পরের দিন আবার ভোর 5টায় হলো, এরকম একটা ইরাটিক লাইফস্টাইল বা স্লিপিং হ্যাবিট থাকলে তাতে সমস্যাটা বেশি হয়। 2 নম্বর হচ্ছে যে লোকটির রাত 12টায় শুয়ে 6টায় ওঠা তার অভ্যেস এবং সে তাতে কমফোর্টেবল, সে সেটাই করুক, কিন্তু সেটা যদি 6টার আগে দেখবেন যদি তার 4টে বা 5টায় তাকে উঠতে হচ্ছে বা ঘুম ভেঙে যাচ্ছে, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রেসিপিটেন্ট হতে পারে অফ মাথা যন্ত্রণা। তো এবার একটা আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে মাইগ্রেনের চিকিৎসা। মাইগ্রেনের ক্ষেত্রে কি কি চিকিৎসা রয়েছে, আপনারা কি কি চিকিৎসা করেন? হ্যাঁ, তো চিকিৎসার মধ্যে আবার দুটো ভাগ, একটা ভাগ হচ্ছে প্রিভেন্টিভ, একটা ভাগ হচ্ছে কিউরেটিভ। মানে একবার আমার জঙ্গলে, আমি একটা এক্সাম্পল দিই সবসময়, যে জঙ্গলের দাবানলের মতন, একবার যখন আগুন লেগে যায় তখন আপনি যদি বলেন যে আমি পাশের জঙ্গলে যাতে দাবানলটা না যায় আমরা মাঝখানে একটা গ্যাপ বা স্পেস তৈরি করি, চলো গাছ কাটি, তো তখন আপনি ইউ উইল বি টু লেট, আপনার দাবানলটা স্প্রেড করে পাশের ফরেস্টটাকেও জ্বালিয়ে দেবে। তো দাবানল বা জঙ্গলে আগুন লাগলে তখন একটাই তার চিকিৎসা হয়, জল দেওয়া। তেমনি মাইগ্রেন যখন স্টার্ট হয়ে যায়, ব্যথা যখন স্টার্ট হয়ে যায়, সেটা দাবানলের মতন, অলমোস্ট সিমিলার টু ফায়ার ইনসাইড ইউর ব্রেন, এতটাই তার কষ্ট হয়। তখন তাকে কিছু অ্যানালজেসিক বা ওষুধ দিয়েই সেটা কমানো সম্ভব হয়। আমরা কিছু NSAIDs ব্যবহার করি, কিছু ক্ষেত্রে আমরা ন্যাপ্রক্সেন জাতীয় ওষুধ দিই, বা আরও আনুষঙ্গিক কিছু বমির ওষুধ দিই, বা আরও কিছু ওষুধ আছে যেগুলো দিয়ে আমরা তাৎক্ষণিক তাকে ব্যথাটাকে কমানোর চেষ্টা করি। আরেকটা গ্রুপ অফ ওষুধ আছে যেটা যখন মাইগ্রেন, ওটা প্রিভেন্টিভ ওষুধ, মানে যাতে আমার জঙ্গলের দাবানলটা পাশের জঙ্গলে না যায়, সেটা দাবানল চলছে সেই ফেজে আমরা ভাবি না। তো সেই রকম প্রিভেন্টিভ ওষুধটা হচ্ছে যার ধরুন মাইগ্রেন মাঝে মধ্যেই হয়ে এবং ফাংশনালিটি, তার যে কাজ করার ক্ষমতাটাকে অ্যাফেক্ট করছে, তার রুটিনটাকে হ্যাম্পার করছে, তাদের ক্ষেত্রে প্রিভেন্টিভ মেডিসিন লাগে এবং সেগুলো অনেক স্তরের হয়। কিছু ক্ষেত্রে আমরা বিটা ব্লকার্স ইউজ করি, কিছু ক্ষেত্রে আমরা কিছু ফ্লুনারিজিন জাতীয় ওষুধ ইউজ করি, আরও কিছু অ্যান্টি এপিলেপটিক্স আছে যেগুলো আমরা এরকম মাইগ্রেন প্রিভেনশনের জন্য ব্যবহার করে থাকি। মাইগ্রেনের এই ওষুধের মধ্যে অফ লেট কিছু ইনজেক্টেবলস এসছে, রিলেটিভলি সেগুলো মাসে একবার করে নিতে হয়, চামড়ার তলায়ও দেওয়া যায়। আর কিছু আরও ওষুধ এসছে যেগুলো অ্যান্টিবডি, হ্যাঁ, তো সেগুলো ওই ব্রেনের মধ্যে যে কেমিক্যালগুলো রিলিজ হয়, হ্যাঁ, সেইগুলোর আগেনস্টে কিছু অ্যান্টিবডি, কিন্তু সেগুলো আমরা সচরাচর যে সবার ক্ষেত্রে ইউজ করি এখনো তা নয়। তবে এখানে আরেকটা প্রশ্ন আসে যে গ্যাস এবং অ্যাসিডিটি, সেটার সঙ্গে মাইগ্রেনের যোগ সূত্রটা কি? হ্যাঁ, তো এক হচ্ছে যে লোকটি মাইগ্রেনের জন্য মুঠো ব্যথার বড়ি খাচ্ছে তার গ্যাস্ট্রাইটিস বা পেটের সমস্যার চান্স বেড়ে যায়। অন দ্য আদার হ্যান্ড মাইগ্রেনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটা পেটের একটা গ্যাস হওয়ার সমস্যা, বা সেটাও একটা টেন্ডেন্সি থাকে যে আমার পেটের মধ্যে একটা ফ্ল্যাচুলেন্স বা একটা বাওয়াল একটা একটা অন্যরকম লাগছে, বা আমার ব্লোটিং হচ্ছে, তো এই ধরনের অনেক সময় মাইগ্রেনের সাথে অ্যাসোসিয়েটেডও আমরা পাই। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি ডাক্তারবাবু, যে মাইগ্রেন কি সারে নাকি নিয়ন্ত্রণে রাখা যায়? তো মাইগ্রেন সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে অনেকটা নিজের থেকেই কমার প্রক্রিয়া দেখা যায়, কিন্তু মনে রাখবেন এইটা একটা, যেটা প্রথম থেকে বলছি, অনেকটা লাইফস্টাইল নির্ভরশীল। আপনি যদি লাইফস্টাইল এবং প্রেসিপিটেন্টসগুলো আপনি যেগুলো আলোচনা করলাম সেগুলো আপনার ক্ষেত্রে আইডেন্টিফাই করতে পারেন, অনেক ক্ষেত্রেই আপনি ওষুধ মুক্ত জীবনযাপন করতে পারবেন। আর সারে বলতে চাই যে ওইটা একটা নর্মাল প্রক্রিয়ায় সারে, নিজের সময় নিয়ে সারে, তাহলে একটা দীর্ঘমেয়াদী অসুখ, এটা ক্রনিক অসুখ, সেক্ষেত্রে আপনার লাইফস্টাইলটা যদি মেনটেন করা যায়, আর যদি দরকার লাগে ফাংশনালিটি অ্যাফেক্ট করে, আপনার কাজ হ্যাম্পার করছে, সেক্ষেত্রে কিছু ওষুধ, প্রিভেন্টিভ ওষুধ নিলে এটাকে কন্ট্রোলে রাখা সম্ভব। মানে সম্পূর্ণ মাইগ্রেন সম্পূর্ণ মুক্তি সম্ভব কি আদৌ? হ্যাঁ, মাইগ্রেন ওই যে বললাম, যদি লাইফস্টাইল বা প্রেসিপিটেন্টস কন্ট্রোল করা যায় আর প্রিভেন্টিভ মেডিকেশন যদি লাগে নেওয়া যায়, তাহলে মাইগ্রেন থেকে মুক্তি সম্ভব। এবার সেটা ওষুধ মুক্তভাবে বাঁচা যায় কিনা সেটা সময় নির্ভরশীল, এবং সেটা লাইফস্টাইলটা আপনি কতটা কন্ট্রোল করতে পারছেন তার উপর নির্ভরশীল। মানে ধরুন আজকে আমার মাইগ্রেন আছে, আমি ওষুধ নিই না, কারণ আমি জানি আমার রাত জাগলে পরের দিন হবে। তো আমি আমার যে যে জিনিসগুলো করলে পরে হয় সেটা যদি আইডেন্টিফাই করে থাকে, রোদে বেরোলে আমি গগলস ইউজ করি, আমি অনেকক্ষণ একটানা মোবাইল দেখাটা অ্যাভয়েড করার চেষ্টা করি, যদি ল্যাপটপ ইউজ করি আমি একটা অ্যান্টি গ্লেয়ার স্ক্রিন ইউজ করি যাতে আমার চোখে গ্লেয়ারটা না আসে। এইগুলো ইউজ করে আমি আমার মাইগ্রেনের প্রকোপ অনেক হারে কমিয়েছি, তাহলে আমি ওষুধ মুক্ত জীবন ব্যবহার করছি, তাহলে আমার মাইগ্রেন থেকেও আমি মুক্তি পাচ্ছি। তাহলে এক প্রকার দেখতে গেলে আমি কিন্তু সম্পূর্ণ মুক্তি পেয়েছি। কিন্তু আমার কি সেরে গেছে? আমি আজকে বাদে কাল আমার যদি রাত্রিবেলাটা ইমার্জেন্সি হয় পেশেন্টের জন্য, আমাকে রাত জাগতে হবে, আমি জানি পরের দিন আমাকে হয়তো একটা ব্যথার বড়ি খেতে হবে, তো এইটা আমার একটা বয়স পর্যন্ত কিন্তু চলবে, এটাকে আমাকে মেনে নিতে হবে। একদম। মাইগ্রেন এটা কি বংশগত? কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মাইগ্রেন আছে যেগুলো হেরিডিটারি হতে পারে, সেগুলোর মধ্যে কিছু ভেরিয়েন্টস আছে যেগুলোতে পরবর্তীকালে স্ট্রোকের প্রবণতাও থাকতে পারে।
আবার কিছু কিছু ক্ষেত্রে ভুলে যাওয়ার প্রবণতাও থাকতে পারে। একটা ভেরিয়েন্ট আছে যাতে আবার এপিলেপসিও হতে পারে, কিন্তু সেগুলো খুব রেয়ার এবং সেগুলো খুব কম সংখ্যক লোকেরই হয়। আর ফ্যামিলিয়াল যদি বলি, মানে বংশগত, হ্যাঁ, মাইগ্রেন অনেক ক্ষেত্রে বংশের মধ্যে থাকে এবং বাবা বা মা বা বাবা মায়ের তরফে কারোর না কারোর এরকম পাওয়ার চান্স অলমোস্ট 50%, এরকম হিস্ট্রি কম বেশি। মাইগ্রেন ও সাইনোসাইটিস এই দুটোর মধ্যে সম্পর্কটা কি? হ্যাঁ, তো মনে রাখবেন এই অনেক রোগী আমাদের কাছে মাইগ্রেন নিয়ে আসে, অথচ দেখা যাচ্ছে তারা ধরেই নিয়েছেন তাদের সাইনাসের অসুখ, সাইনোসাইটিস থেকে তারা সর্দি কাশির ওষুধ খাচ্ছেন, বারবার হয়তো অ্যান্টিবায়োটিকও নিজে থেকে খাচ্ছেন। এইগুলো করবেন না। মাইগ্রেন আর সাইনোসাইটিস সম্পূর্ণ আলাদা অসুখ। মনে রাখবেন ক্রনিক সাইনোসাইটিসে ব্যথা খুব একটা হয় না। ইট ইজ অ্যাকিউট সাইনোসাইটিস উইচ ক্যান কজ অ্যান অ্যাকিউট পেইন ইন দ্য হেড। আর মাইগ্রেনের যেটা বললাম, এটাতে ক্লিনিক্যাল ডায়াগনোসিস তার একটা আলাদা ধরন আছে। আর মাইগ্রেন ভেবে নিয়ে কতগুলো খারাপ মাথার অসুখকে ধরে নেওয়া বা সাইনোসাইটিস ভেবে নিয়ে ব্রেন টিউমারের মাথা যন্ত্রণাটাকে মিস করা, এটা বিপজ্জনক। সুতরাং মাইগ্রেন আর সাইনোসাইটিস একদম আলাদা। আর সাইনোসাইটিসের অ্যাকিউট ছাড়া ক্রনিকে খুব কমই এরকম যন্ত্রণা হয়। আর 3 নম্বর হচ্ছে যে একটা আর একটার সাথে কোনোভাবে ওভারল্যাপ নেই। তো মাইগ্রেনটা এটা কত ধরনের, এটা কতগুলো প্রকার আছে একটু যদি বল। হ্যাঁ, এর অনেক প্রকার আছে, কিন্তু খুব সহজভাবে বলতে গেলে এটা উইথ, মানে ক্লাসিক্যাল মাইগ্রেন বা উইদাউট অরা যেটা বললাম কমন মাইগ্রেন, আর একটা উইথ অরা, তারও বিভিন্ন রকমের হয়। ভিজুয়াল অরা, সেন্সারি অরা, কিছু মোটর প্রিডমিনেন্ট অরা হয়। কিছু মাইগ্রেন আছে যেগুলো ভেস্টিবুলার মাইগ্রেন বলে। হ্যাঁ, কিছু মাইগ্রেন আছে যেগুলো অ্যাটিপিক্যাল মাইগ্রেন, মানে মাইগ্রেনের সাথে সাথে আরও কতগুলো লক্ষণ দেখা দেয়। কিন্তু এই সব কটা জিনিসই একটু অ্যাটিপিক্যাল এবং এগুলো কতটা কমন নয়। সুতরাং খুব কমনলি মাইগ্রেন হচ্ছে ক্লাসিক্যাল আর কয়েকটা অ্যাটিপিক্যাল ভেরিয়েন্টস। আচ্ছা, আমরা তো এখানে জিজ্ঞাসা যেটা যে মাইগ্রেন অ্যাটাক এটা কি? একটা মাইগ্রেনের এপিসোড যদি হঠাৎ করে আসে এবং সেটা এত তীব্র যন্ত্রণা যেটা আপনার কমছে না, এবং সেইটাকে একটা মাইগ্রেন অ্যাটাক বলে। এবং মানে মাথার যন্ত্রণা, একটা মাইগ্রেনের অ্যাটাক আসাটাকে মাইগ্রেন অ্যাটাক বলে। এবং সেটা যদি দীর্ঘমেয়াদী হয় সেক্ষেত্রে আমরা স্ট্যাটাস মাইগ্রেনোসাস বলি। সেটাও একটা নির্ভরশীল ডেফিনেশন আছে, কত একটা নির্দিষ্ট ডিউরেশন আছে, সেটার উপর যদি কন্টিনিউয়াস চলতে থাকে সেক্ষেত্রে কিছু কিছু মাইগ্রেনের রোগীকে ভর্তি হয়ে ইনজেকশন পর্যন্ত নিতে হতে পারে। একজন রোগী যিনি মাইগ্রেনের সমস্যায় কষ্ট পাচ্ছেন তিনি কখন চিকিৎসকের কাছে যাবেন বা কখন বুঝবেন যে এটা মাইগ্রেনের সমস্যা হতে পারে চিকিৎসকের কাছে যাওয়া? হ্যাঁ, ওই যে বললাম যে আধ কপালি ব্যথা বা দপদপে মাথা যন্ত্রণা, যেটা বমি ভাব করতে পারে, নাও করতে পারে, কিন্তু যেটা আপনার আলো বা আওয়াজের সাথে অসুবিধা হচ্ছে, এইগুলো মাইগ্রেনের মতন লক্ষণ। আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন যদি আপনার এটা ফাংশনাল লাইফ, মানে আপনার মাইগ্রেনটা আগে হয়তো বছরে 1বার কি 2বার হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মাসে 2-3বার 4বার হচ্ছে, এবং যেদিনকে হচ্ছে আপনি অফিস করতে পারছেন না, বা আপনার বাড়িতেও একটা অ্যাবনর্মাল বিহেভিয়ার আপনি করছেন, খুব খিটখিটে হয়ে গেছেন, আপনার ফাংশনালিটি বা ডেইলি লাইফ এফেক্ট করছে, অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। ডাক্তারবাবু, শেষ প্রশ্ন যে মাইগ্রেন থেকে বাঁচতে কি কি এড়িয়ে চলবো, লাইফস্টাইল বা খাওয়া দাওয়া এই? হ্যাঁ, খাওয়া দাওয়াতে বললাম যে মানে স্পাইসি, আপনার যদি মাইগ্রেন থাকে স্পাইসি খাবার দাবার, চাইনিজ স্পাইসেস, আর ধরুন খালি পেটে থাকা, বা ধরুন রেড মিট খাওয়া, ফাস্ট ফুড খাওয়া, বা ধরুন কিছু কিছু যেগুলো যেমন ধরুন হচ্ছে যে আপনার সয়াবিন, বা ধরুন আপনার হচ্ছে যে চিজ, মাখন জাতীয় জিনিস, এগুলো একটু অ্যাভয়েড করা। এই জিনিসগুলো কিছু কিছু লোকের খাবারের প্রেসিপিটেন্ট থাকে মাইগ্রেনের। 2 নম্বর হচ্ছে যার মাইগ্রেন আছে সে অনেক সময় সানলাইট তার প্রেসিপিটেন্ট, হয়তো বাইরে বেরোলে গগলস ইউজ করা। 3 নম্বর হচ্ছে যে নাইট টাইম অ্যাওয়েকেনিং, রাত জাগা, এবং ঘুমটার স্লিপ হাইজিন মেনটেন করা, এবং মোবাইল বা ল্যাপটপ দীর্ঘমেয়াদী না দেখা, যদি দেখতেই হয় কাজের জন্য অ্যান্টি গ্লেয়ার স্ক্রিন ইউজ করা, মাঝখানে স্ক্রিন ব্রেক নেওয়া, এইগুলো করলে মাইগ্রেন অনেক প্রকারে কমানো সম্ভব। একেবারেই। অর্থাৎ একটা জিনিস কিন্তু খুব স্পষ্ট যে ডাক্তারবাবু যেভাবে বললেন যে মাইগ্রেনের চিকিৎসা থেকে মুক্তি পাওয়া যেতে পারে, ওষুধ ছাড়াও জীবন কাটানো যেতে পারে, কিন্তু সেই সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে, সঠিক সময়ে চিকিৎসা করতে হবে, এবং চিকিৎসকদের পরামর্শ সঠিক এবং যথাযথভাবে মেনে চললে আপনি কিন্তু মাইগ্রেনের কষ্ট থেকে, সমস্যা থেকে, তীব্র যন্ত্রণা থেকে মুক্তি পেতেও পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ডাক্তারবাবুর কাছে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি নতুন এসে থাকেন। আজকের জন্য এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ দর্শক বন্ধু।